চলুন আজ আমরা ডুব দিই বাংলার লোককথার এক গা ছমছমে গল্পে। এমন এক কাহিনী যেখানে একটা সাধারণ বস্তু হয়ে উঠেছে অভিশপ্ত, আর তার সাথে জড়িয়ে আছে এক প্রতিহিংসাপরায়ণ আত্মার ছায়া। গল্পের শুরুটা হয় একটা দাফনের ঠিক পর। রতন, যে কিনা একজন গোর্খদক, সদ্য কবর দেওয়া মেয়েটির মুখটা ভুলতে পারছিল না। বিশেষ করে ওর চোখ দুটো। কি যেন ছিল ওই চোখে, যা দেখে রতনের ভেতরটা কেঁপে উঠেছিল। রতন আর ওর সঙ্গী করিম মিলে সবেমাত্র একটা অল্প বয়সী মেয়ের দাফন শেষ করেছে। মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, কিন্তু মাটি চাপা দেওয়ার সময় রতনের বারবার মনে হচ্ছিল ওরা যেন মেয়েটার আত্মাকে শান্ত করার বদলে আরও উস্কে দিচ্ছে। যখন ওরা কবরে মাটি ফেলছিল, ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা। রতন স্পষ্ট শুনতে পেল কবরের গভীর থেকে যেন কেউ ফিসফিস করে কিছু একটা জানতে চাইছে। করিম অবশ্য কথাটা শুনে হেসেই উড়িয়ে দিল, বলল, আরে ও কিছু না, বাতাসের শব্দ। কিন্তু মাটির নিচ থেকে ভেসে আসা ওই ফিসফিসানি ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের শুরু। সেই রাতটা ছিল অন্যরকম। ঝড় থেমে যাওয়ার পর চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। আর ঠিক তখনই রতনের মনের ভয়টা আস্তে আস্তে সত্যি হতে শুরু করল। প্রথমে এলো শব্দটা। মনে হলো বাড়ির বাইরে কাদার উপর দিয়ে কেউ যেন একটা ভেজা ভারী দড়ি টেনে নিয়ে যাচ্ছে। তারপর এলো গন্ধটা। নাকে এলো সদ্য খোঁড়া কবরের মাটি আর পচা পাটের সেই তীব্র গন্ধ। আর শেষে রতন যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে গেল। সেই ফাঁসি দড়িটারই একটা ছেঁড়া অংশ ওর বিছানার পাশে পড়ে আছে, আর তা থেকে টপ টপ করে জল পড়ছে। আর ঠিক তখনই সেই জড়ো দড়িটা অবিশ্বাস্যভাবে একটা জ্যান্ত সাপের মতো হিসিস করে ওর দিকেই এগোতে শুরু করল, যেন ওর কোনো বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য আছে। একদিকে রতন যখন দরজায় সাক্ষাৎ মৃত্যুকে দাঁড়িয়ে থাকতে দেখছে, মেয়েটার শরীরটা জলে ভেজা, গলায় দড়ির গভীর দাগ, আর চোখের জায়গায় ধবধবে সাদা দুটো কুটোর। ঠিক সেই সময়ে ওর বন্ধু করিমও নিজের বাড়িতে অদ্ভুত সব জিনিস টের পাচ্ছিল। বারান্দায় ভেজা পায়ের ছাপ, দড়ি হিচড়ে নিয়ে যাওয়ার শব্দ, আর একটা মেয়ের কান্নার আওয়াজ। এক অজানা ভয়ে ওরও বুকটা কেঁপে উঠছিল। পরদিন সকালে রতনের অবস্থা দেখে তো সবাই অবাক। জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর ও শুধু একটাই কথা প্রলাপ বকে চলেছে, দড়িটা, দড়িটা, আমাকে ওর সঙ্গী বানাতে চায়। তখনই আসরে নামলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, জব্বার মিয়া। তিনিই আসল অভিশাপের আসল রহস্যটা ভাঙলেন। বললেন, এটা সাধারণ মৃত্যু নয়, এটা হলো অপঘাতে মৃত্যু। মানে, এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর সময়ে যে জিনিসটা দিয়ে মৃত্যু হয় সেটা নিহতের শেষ মুহূর্তের সব রাগ, কষ্ট আর যন্ত্রণা শুষে নেয়। তখন ওটার জড়বস্তু থাকে না, হয়ে ওঠে আত্মার একটা অভিশপ্ত বাঁধন। জব্বার মিয়া যা বললেন তা শুনে তো সবার আত্মারাম খাঁচা ছাড়া। উনি পরিষ্কার বলে দিলেন, ওই দড়িটা এখন আর সাধারণ দড়ি নেই। ওটা মেয়েটার সব রাগ, সব কষ্ট শুষে নিয়েছে, আর ওর আত্মাটা এখন ওই দড়ির সাথে বাঁধা। রতনকে যদি বাঁচাতে হয় তাহলে আত্মার ওই বাঁধনটা ছিঁড়তে হবে। আর তার জন্য একটাই উপায়, দড়িটাকে খুঁজে বের করে আবার ওই কবরে, ওই লাশের কাছে ফিরিয়ে দিতে হবে। আর কোনো উপায় না দেখে করিম আর জব্বার ছুটল সেই অভিশপ্ত বটগাছটার দিকে, যেখানে মেয়েটা গলায় দড়ি দিয়েছিল। কিন্তু গিয়ে দেখল দড়িটা নেই, কোথাও নেই। ওরা যখন প্রায় হাল ছেড়েই দিয়েছে, ঠিক তখনই চোখ পড়ল ওপরের দিকে। দেখল সেই দড়িটা ঠিক আগের জায়গাতেই ঝুলছে, বাতাসে আলতো করে দুলছে, যেন ইশারা করে ডাকছে ওদের। করিম গাছে চড়তে গিয়েই বুঝল ব্যাপারটা সহজ হবে না। গাছটা কেমন যেন তেল তেলে বারবার পিছলে যাচ্ছে, আর যেই না ও দড়িটার কাছে পৌঁছেছে, অমনি সেই মেয়েটার আত্মা ভয়ঙ্কর রূপ ধরে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। চুলগুলো যেন জ্যান্ত সাপ, আর ধারালো নখ দিয়ে আক্রমণ করল। কিন্তু করিম তখন মরিয়া, আত্মাটাকে পাত্তা না দিয়ে এক ঝটকায় দড়িটা ছিঁড়ে নিল। হাতে একটা গভীর ক্ষত হল ঠিকই, কিন্তু দড়িটা শেষমেশ ওর হাতে এলো। অভিশপ্ত দড়িটা হাতে নিয়ে ওরা এবার ছুটল কবরস্থানের দিকে। আসল আর সবচেয়ে ভয়ঙ্কর কাজটা তো এখনও বাকি। কিন্তু কবরস্থানে পা দিয়েই ওরা বুঝল আত্মাটা ওদের এত সহজে কাজটা করতে দেবে না। কবরের ওপরের তাজা মাটি পাথরের মতো শক্ত হয়ে গেছে,
কোদালই বসছে না। বাতাসটা পচা গন্ধের বদলে কেমন যেন জমাট বাঁধা ঘৃণা আর রাগের গন্ধে ভারী হয়ে উঠেছে। আর কফিনের ভেতর থেকে আশ্রানোর শব্দ, কান্নার আওয়াজ, আবার কখনো তীক্ষ্ণ অট্টহাসি। হঠাৎ করেই ওদের একমাত্র ভরসা হ্যারিকেনটাও দপ করে নিভে গেল। করিম যেই না কফিনের ডালাটা ছুঁয়েছে, ভেতর থেকে ভেসে এলো একেবারে স্পষ্ট একটা মেয়ের গলা। আমারে বিরক্ত করিস না, আমি ঘুমাইতাছি, চইলা যা। এটা ছিল শেষ সতর্কবার্তা। ওরা যখন কফিনটা খুলল, ভেতরে দৃশ্যটা দেখে ওদের কথা বলার শক্তিও রইল না। লাশটা শুয়ে নেই, ওটা সোজা হয়ে বসে আছে, যেন ওদের জন্যই অপেক্ষা করছিল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল আরেকটা ভয়ঙ্কর ঘটনা। আবিষ্ট রতন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছে সেখানে। একটা কালো ছায়া যেন ওকে পথ দেখিয়ে নিয়ে আসছে ওই খোলা কবরটার দিকে। রতন নয়, ওর মুখ দিয়ে এবার কথা বলে উঠল সেই আত্মাটা। এখন তোদেরও আমার সাথে ঝুলতে হইব। এই বলে ও করিমের দিকে ঝাঁপিয়ে পড়ল, যেন আরও শিকার চায়। করিম আর এক মুহূর্ত দেরি করল না। শেষ চেষ্টা হিসেবে হাতের সেই অভিশপ্ত দড়িটা ছুঁড়ে দিল কফিনের ভেতর বসে থাকা লাশটার উপর, আর সাথে সাথেই একটা তীব্র চিৎকার করে আত্মাটা রতনের শরীর থেকে ছিটকে বেরিয়ে গেল, ঢুকে গেল কফিনের ভেতর। সব এক মুহূর্তে শান্ত। ওরা কোনো মতে মাটি চাপা দিয়ে কবরটা আবার বন্ধ করল। তারপর ক্লান্ত বিধ্বস্ত শরীরে শান্তরতনকে ধরাধরি করে বাড়ি নিয়ে গেল। ওই এক রাতের ঘটনা ওদের জীবনটা চিরদিনের জন্য বদলে দিয়েছিল। করিমের হাতের ওই আঁচড়ের দাগটা কিন্তু মেলায়নি। জব্বার মিয়া ঠিকই বলেছিলেন, কিছু দাগ থাইকা যাওয়াই ভালো, অতীতটা মনে থাকে আর ভুলগুলোও মনে থাকে। ওই দাগটা যেন শুধু একটা ক্ষত নয়, ওটা ছিল সেই ভয়ঙ্কর রাতের একটা স্থায়ী সাক্ষী। ফাঁসির দড়ির এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। লোককথায় খুব সাধারণ দেখতে জিনিসও কিন্তু মানুষের গভীরতম দুঃখ, কষ্ট আর রাগের ভার বয়ে বেড়াতে পারে। ভেবে দেখুন তো, আমাদের চারপাশের জিনিসগুলো না জানি কত না বলা গল্প লুকিয়ে রেখেছে।